নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাস প্রতীক্ষার বাগান। আজ শোনাতে চলেছি উপন্যাসটির তৃতীয় পর্ব। সমর একটু আগে খেয়ে এসে শুয়ে পড়েছে। বইটই পড়া ঝোঁক তার নেই। জানে প্রতীক্ষার জন্য প্রতীক্ষা করতে হবে কিছুক্ষণ। নিহারকণা নিজ কক্ষে প্রবেশ না করা পর্যন্ত প্রতীক্ষা নিজ কক্ষের দিকে পা বাড়াবে না। তবু একটা বই ধরে না, এমনি শুয়ে থাকে। নয়তো তার যে একটা হিসেবের খাতা আছে যা প্রতীক্ষাকেও দেখতে দেয় না, সেইটা নিয়ে আঁকিবুকি করে। আজ কিছু করছিল না। প্রতীক্ষা ঘরে ঢুকেই একটা মুক্তির নিঃশ্বাস ফেলে আলোটা নিভিয়ে দিল, আর জানলার পর্দাগুলো দিল সরিয়ে। সরাবার দরকার যে খুব ছিল তা নয়, এত বেদম উঠছিল ওই হালকা পর্দাগুলো যে থাকা না থাকার সমান। তবু ঘরে ঢুকেই আলো নেভানোয় বোধ করি সমরের চিত্ত প্রত্যাশায় উদ্বেল হয়ে উঠল। ব্যগ্র গলায় বলে উঠল, বাঁচা গেল, চোখে ফুটছিল, এসো শুয়ে পড়ো। প্রতীক্ষা বলল, রসু, একটু বাইরেটা দেখি, অদ্ভুত সুন্দর চাঁদের আলো আজ। সমরের খেয়াল হলো সুইচ অন করা সত্ত্বেও ঘর অন্ধকার হয়ে যায়নি। বিদ্রুপের গলায় বলল, ওহ, চাঁদের আলো। এটা সমরের স্বভাবগত। প্রতীক্ষার এই প্রকৃতিপ্রেমী মনটা নিয়ে বিদ্রুপ হাসি হাসা। তাচ্ছিল্য হয়তো নয়, কৌতুকী। তবু কখনো কখনো প্রতীক্ষা যেন মিইয়ে যায়, অভিমানাহত হয়। রনুও হরদম ঠাট্টা করে, কিন্তু তার কথায় যথেষ্ট ধার, তবু ভার নেই। সমর স্বভাবতই স্বল্পভাষী, আত্মস্থ যেন একটু বয়স্ক টাইপের, তাই তার কথায় ধার না থাকলেও ভার আছে। প্রতীক্ষা জানলার ধারে দাঁড়িয়ে থেকেই বলল, ঠাট্টার কিছু নেই, চাঁদের আলো রীতিমতো একটা বাজার দর আছে। এই বাজার দর শব্দটা আবার সমরকে ঠাট্টা। সমর খবরের কাগজ উল্টে পাল্টে শুধু ওই বাজার দরটাই মন দিয়ে দেখে। সমর বলল, ছিল, এখন আর নেই। এখন সমরের মনটা খুব ভালো, তাই কথাও বলছে কিছু। কেন? চাঁদে মানুষের পতাকা উড়েছে বলেই কি তার আলোর মাধুর্য কমে গেছে? মাধুর্যর কথা জানি না, মাহাত্ম্য কমে গেছে। এই যুগে আর কেউ বলে উঠবে না, এমন চাঁদের আলো, মরি যদি সেও ভালো। প্রতীক্ষা একটু হাসলো, বলল, কে বলেছে তোমায় কেউ বলবে না? আমিই তো বলছি। ঠিক এক্ষুনি ওই কথাটাই মনে এসে গিয়েছিল। সর্বনাশ, এক্ষুনি জানলা বন্ধ করে দাও। কেন, সত্যি মরছি? কি বলা যায়, কবিদের বিশ্বাস নেই। পালিয়ে এসো, পালিয়ে এসো। প্রতীক্ষাকে সমর কবি বলে ঠাট্টা করে। এখন প্রতীক্ষা সরে এসে খাটের ধারে বসল, মাথার বালিশটা তুলে নিয়ে নাড়াচাড়া করতে করতে বলল, বিনা খাটুনিতেই আমার একটা ডিগ্রি লাভ হয়েছে। কবিতা না লিখেই কবি। যাক, এখন একটু কাজের কথা শোনো। কাজের কথা? তুমি আবার কাজের কথাও কইতে জানো? আহা, না না, শোনো। আচ্ছা, বিবো পিসি তোমাদের কিরকম পিসি? সমর আকাশ থেকে পড়ল। এমন অদ্ভুত একটা প্রশ্নের কথা ভাবতেই পারেনি সে। বলল, এই তোমার কাজের কথা? মশাই, কাহিনী ক্রমশ প্রকাশ্য, আগে প্রশ্নটার উত্তর দাও। এটা মাকে জিজ্ঞেস করলেই ভালো হতো, এটা তো তারই ডিপার্টমেন্ট। কেন, তুমি জানো না? জানি, আবার হয়তো জানিও না, উত্তরটা ভুল হতে পারে। তার মানে খুব নিকট নয়? তা তো নয়ই, শুনেছি ঠাকুরদার বাবার মহানুভতার ব্যাপার, কিন্তু হঠাৎ এটা নিয়ে টনক নড়ল কেন? ভাবছিলাম রনুর সঙ্গে লাট্টুর বিয়ে হতে পারে কিনা। সমর শুয়েছিল, উঠে বসল, বলল, অধিক চাঁদের আলোয় মাথাটা খারাপ হয়ে গেল নাকি? প্রতীক্ষাটু জোর দিয়ে বলল, যদি সম্বন্ধে না বাঁধে মাথাটা খারাপ কিসে? সমর গম্ভীর হলো, বলল, সম্বন্ধে না বাঁধুক, সভ্যতায় বাঁধে। এরকম কথায় প্রতীক্ষার চুপ করে যাবার কথা। সামান্যততেই তো সে আহত হয়ে যায়, কিন্তু আজ বোধ করি সে একটু বেশি প্রস্তুত হয়ে ফ্রন্টে নেমেছে। তাই গলাটা দুর্বল শোনালেও জোর দিয়ে বলে, বাহ, এরকম হয় না বুঝি? হয় অনেক রকমেই। আমাদের অফিসের এক ভদ্রলোকের ভাই তো ভাগ্নিকে বিয়ে করেছে, নিজের দিদির মেয়ে। সেটা আর এটা এক হলো?
কি হলো না হলো জানি না, কিন্তু এই নিয়ে আবার তোমার মাথা ব্যথা কেন? কেন আবার? দেখলেই মনে হয় দুজনকে বেশ মানায়, তাই বলছি। ওহ, ঘটকালি ধরেছ? তা সেটাও বলতে পারো। প্রতীক্ষা মনের জোর করে বলে, মনে হয় দুজনের মধ্যে বেশ ভাবও আছে। ভাব অর্থাৎ প্রেম? থামো, সংসারটা তোমাদের গল্প উপন্যাস নয়। প্রতীক্ষা ভাবলো, চুপ করে যায়। তবু প্রায় মরিয়া হয়ে বলে উঠল, আর গল্প উপন্যাস যদি নিজেই সংসারের মধ্যে এসে ঢুকে পড়ে? পরে পড়বে, চুলোয় যাবে, তোমার ও নিয়ে মাথা ঘামাতে হবে না। এরপর আর কি বলতে পারে প্রতীক্ষা? আচ্ছা, প্রতীক্ষা কি সত্যিই ভেবেছিল সমর ওর কথা শুনে উৎসাহিত হয়ে প্রতীক্ষার সাথে সহযোগিতা করতে আসবে? না, অতটা পরিষ্কার আশা ছিল না, শুধু একটুখানি মূর্খ প্রত্যাশা। যদি সম্পর্কের বাধাটা তত তীব্র নয় বুঝতে পারলে, সমর ওই দুটো ছেলে মেয়ের জীবনকে এগিয়ে দেবার জন্য একটু সহানুভূতির দৃষ্টিতে দেখে ব্যাপারটাকে। দুজনকেই তো ভালোবাসে সমর, কেই বা না বাসে? অত বড় গোষ্ঠীতে এই দুটোর প্রতি কখনো কারোর বিরূপতা দেখা যেত না। লাট্টুর প্রকৃতিটা এমনই যে কেউই ওকে ভালো না বেসে থাকতে পারে না। সুশীলাবালা পর্যন্ত হেসে হেসে বলতো, এই এক মন কারানি মেয়ে হয়েছে বিবদিতি, সৌর বাড়ি খুব শুভ হবে, মেয়ের নিন্দে মন্দের জন্য দুশ্চিন্তে থাকবে নি তোমার। আর রনুর ব্যাপারে তো একটাই কথা, ঘরে বাইরে রনুর মতন ছেলে হয় না। সেই রনুকে নিজের দাদা ভালোবাসবে, এটা কিছু বাহুল্য কথা নয়, কিন্তু প্রতীক্ষা দেখেছে রনুর প্রতি সমরের যেন একটি বিশেষ দুর্বলতা আছে। সমরের প্রকৃতিতে বহিঃপ্রকাশ কম। যে কোনো ব্যাপারেই পুরুষের দুর্বলতার প্রধান সাক্ষী নারী, প্রধান দর্শক রাত্রি। সেখানেও সমরের প্রকৃতিকে অতিক্রম করার দুরন্ত কোনো ব্যাপার দেখতে পায় না প্রতীক্ষা। কিন্তু রনু সম্পর্কে ওর স্নেহের দুর্বলতাটা হঠাৎ হঠাৎ ধরা পড়ে যায়। যেদিনই রনুর ফিরতে বেশি রাত হয় সেদিনই সমরের হঠাৎ খুব গরম লেগে যায়, আর তখন একটু রাস্তায় ঘুরে আসতে ইচ্ছে করে। যেদিনই রনু খেতে বসে বলে ওঠে, মা গো জননী, তোমার রান্নাঘরে মেনু যে ক্রমশই পটল ডাঙার মেসের তুল্য হয়ে আসছে মা। তারপর দিনই সমরের হঠাৎ মনে পড়ে যায় অনেকদিন বাজার যাওয়া হয়নি। আর সময় নষ্ট করে বাজারে যদি যেতে হয় তো সেই শহরতলির দিনহীন বাজারে কেন, ভোরে উঠেই বাসে চেপে গড়িয়াহাট মার্কেটে পৌঁছে যাওয়া যায় এবং অফিসের টাইমের আগেই ফিরে আসা যায়। আহা, অমন খাসা বাজার তাদের যোগুবাবুর বাজারও ছিল না। ওখানে কি আছে কি নেই, যা চাও তার তো সবই আছে, যা না চাও তাও আছে। দেখলেই মনে পড়ে যায়, চাওয়ার বাসনা জেগে ওঠে। নিহারকণা আহ্লাদের ঝংকার দেয়, শখ হলো বাজারে গেলি ভালো কথা, তাই বলে সমস্ত বাজারটাকে ঝুলির মধ্যে পুরে তুলে আনতে হয়? সমর তার ছোট পুত্রের মতো বাক্য বাকিস নয়। সে শুধু একটু হেসে বলে, বেশ ফ্রেশ জিনিস ওখানকার, অসময়ের কপি টপি দেখে ভালো লাগলো। তা বলে এত আনাজ তরকারি মাংস ডিম, তার সঙ্গে 3-4 রকম মাছ, অন্যায্য খরচ। সমর অপ্রতিভের ভাব দেখিয়ে বলে, একটু বেশি হয়ে গেছে না? তোমাদের রাঁধতে কষ্ট। রাঁধতে আবার কষ্ট? শোনো কথা, এইসব ভালো ভালো মাছ তরকারি দেখলে তো হাত নিষ্পিস করে। তবে এত খাবে কে? আমরা কজনই বা লোক। এতদিন আশা হয়ে গেল, তবু নিহারকণার অনুভূতির জগৎ থেকে আগের সেই জনারণ্যের ছাপটা মুছে যাচ্ছে না। সব সময় বলেন, কটাই বা লোক। সমর সমস্যার সমাধানে তৎপর হয়, তাড়াতাড়ি বলে ওঠে, ও সবাই মিলে হয়ে যাবে ম্যানেজ। রনুটা তো মাছ মাংস ভালোবাসে, ওর ঘাড়ে চাপিয়ে দিও বেশি করে। এখন রনু রিসার্চ স্টুডেন্ট, স্কলারশিপ হিসেবে যা পায় হাত খরচের ব্যাপারে অসুবিধে নেই আর। তবে আগে তো দেখেছে প্রতীক্ষা সমরকে নিঃশব্দে রনুর অজানিতে ওর আলনায় ঝোলানো প্যান্টের পকেটে 10-5 টাকার নোট ঢুকিয়ে রাখতে, মুড়ে মুড়ে ছোট্ট করে ভাঁজ করে, যাতে পকেট হাতড়াতে গিয়ে হাতে ঠেকলে মনে হবে আগের পড়ে থাকা। একবার মনে আছে রনু প্রতীক্ষার কাছে উল্লাস জানাতে এসেছিল, উফ বৌদি, আজ দারুণ এক অলৌকিক ঘটনা। ট্যাগ গড়ের মাঠ বলে চুপচাপ আছি, মুক্তাঙ্গনে শোভনিকের নতুন পালার ঘোষণার দিকে তাকিয়েও দেখছি না, আর কিছু নেই জেনে অবিরল পকেট হাতড়াচ্ছি। হঠাৎ দেখি পকেটের গভীর গহ্বরে এরা দুজন পড়ে। ভাবো ব্যাপার। মোচড়ানো ভাঁজ করা দুখানা ময়লা ময়লা নোট বার করে দেখালো রনু।
একটা 5-এর, একটা 10-এর। এই রাখাটা হয়তো প্রতীক্ষা দেখেনি, কিন্তু কে রেখে দিয়েছে তা তো বুঝেছিল। এমনও হয়েছে ক্রিকেটের মরশুমে সমর কত চেষ্টায় এবং কত ব্যয়ে কে জানে একখানা টেস্ট ম্যাচের টিকিট নিয়ে এসে অবহেলায় রনুর সামনে ধরে দিয়ে আলগা গলায় বলেছে, এ দেখ, অফিসে একজন হঠাৎ প্রেজেন্ট করে বসলো, আমার বাবা অত ভিড়ভাট্টা ভালো লাগে না, তুই যাস তো যা। প্রতীক্ষাকেও অবশ্য সত্য ইতিহাসটা বলেনি সমর। তবু প্রতীক্ষার বুঝতে দেরি হয়নি। কিন্তু রনু যখন দাদার আড়ালে সন্দেহের গলায় জিজ্ঞেস করেছে, কি বৌদি, দাদা একটা গল্প বানালো না তো? প্রতীক্ষা উত্তর দিয়েছে, হ্যাঁ, তা নয়, লোকের এই খেলা দেখা দেখা করে এত মাতামাতি দেখে ঠাট্টা ব্যঙ্গই করেন তোমার দাদা। ওটা নাকি লোকের পাগলামি, সেই পাগলামিতে ধুর, তবু তোমাকে দিতে মনে পড়েছে, পকেটে পড়ে থেকে পচলো না, এই ভালো। সমরের এই স্নেহের দুর্বলতার খবর জানে বলেই প্রতীক্ষা ওই মূঢ় আশাটি পোষণ করছিল। এমএ পাশ করলেও এবং মাস্টারনি হলেও প্রতীক্ষার বুদ্ধিটা যথেষ্ট কাঁচা রয়ে গেছে বইকি। ও জানে না স্নেহপাত্রের হৃদয়পাত্রে বিজাতীয় কোনো ছায়া পড়েছে দেখলেই স্নেহশীল গুরুজনের চিত্ত বিরূপ হয়ে ওঠে। স্নেহটা যত গভীর হয়, বিরক্তিটা তত প্রবল হয়। মনস্তত্ত্বের এই এক তত্ত্ব। প্রেমের ক্ষেত্রে এইটাই হয়ে ওঠে প্রতিহিংসা, স্নেহের ক্ষেত্রে বিরক্তি, বিরূপতা, অনমনীয়তা। স্কুলে এসে ঢুকতেই কৃষ্ণা ছুটে এলো। আজ আপনার দেরি যে প্রতীক্ষাতে, রেকর্ড। প্রতীক্ষা সামান্য একটু হেসে তাড়াতাড়ি ক্লাসে ঢুকে গেল। হাসলো, হাসিতে জেল্লা নেই। মনটা একটা রাগ আর অপমানের চাপা দাহে ঝলসাচ্ছে। আরো খারাপ লাগছে স্কুলে আসতে দেরি হয়ে যাওয়ায়। কখনো এটা হয় না প্রতীক্ষার। সকলেই দেখে দেরি করে ফেলে, আর যানবাহনের দুর্দশার ঘাড়ে দোষ চাপিয়ে হালকা হয়। প্রতীক্ষার একান্ত চেষ্টা ওইটি যাতে না হয়। অবশ্য যানবাহনের দশার প্রশংসা সে করে না, তবে সময় হাতে নিয়ে বেরোনো তো দরকার। কিন্তু আজ ভোরবেলায় উঠে চা বানিয়ে এক গ্লাস বুনোকে দিয়ে ভুবন বিজয় আর সমরকে এক এক কাপ দিয়ে সবে নিজেরটা নিয়ে বসেছে, তখন নিহারকণা এমন একখানা অদ্ভুত কথা বলে বসলেন যে হাত থেকে চাটা পড়তে পড়তে রয়ে গেল। নিহারকণা এদের সঙ্গে চা খান না, পুজো পাঠ সেরে বেলায় নিজে তৈরি করে নেন আর সশব্দ স্বগতোক্তি করে করে পেয়ালায় চুমুক দেন। আমার ভাগ্য, আউসেও যা পৌষেও তা, ছেলের বউ হয়েছেন শুধু ঘরে শোভা। এখনই একা হাতে কুটবো, বাটবো, রাঁধবো, বাড়বো, দেবো, থবো, চাটুকু অবধি নিজে করে খাওয়া। ওই যে হতভাগা বুনু, তার ভাগ্যি আমার থেকে ভালো। সেও কাকে কা কা করবার আগে চা চা করে এসে বসে, চা রুটি গিলে যায়। আমার কপালেই তেঁতুল গোলা। কথা না কয়ে থাকতে পারেন না বলেই হয়তো একটা ছুতো চান। তা এগুলো প্রতীক্ষার অনুপস্থিতিতে এই যা রক্ষে। কখনো কখনো ভুবন বিজয় রান্নাঘরের দরজায় এসে হেসে হেসে বলেন, আমি কি কিছু করে দেব? এবং নিহারকণার ভ্রুভঙ্গিটি উপভোগ করে বলেন, তবে নয় চায়েরই একটু ভাগ দাও, সেটাই তোমাকে সাহায্য করছি ভাববো। চায়ে অরুচি নেই ভদ্রলোকের। সকালে প্রতীক্ষার হাত থেকে চা নিয়ে সহাস্যে বলেন, এই যে আমার মা এলেন বিশল্যকরণী হয়ে, মা আসার আগে এত ভোরে কবে আর জুটতো। ওই নির্মল হাসিটা ভারী ভালো লাগে প্রতীক্ষার। সেই ভালো লাগা মনটা নিয়ে চায়ের কাপটা নিয়ে বসেছে। সেই সময় নিহারকণা কাছে ঘেঁষে এসে চুপি চুপি প্রশ্ন করে উঠলেন, হ্যাঁ গো বৌমা, একটা কথা জিজ্ঞেস করি, রাগ করো না। এই যে আজ 7-7টা বছর পার হয়ে গেল বিয়ে হয়েছে তোমার, তা বাচ্চা কাচ্চা হচ্ছে না কেন? শুনে প্রতীক্ষার নেই এ কি প্রশ্ন। হচ্ছে না বলে আক্ষেপের স্রোত বহান যখন তখনই। কিন্তু এমন সওয়াল করতে আসেননি তো কখনো, তাও এই মহামুহূর্তে। তবু প্রতীক্ষা শান্ত গলায় উত্তর দিল, হচ্ছে না, কেন কি আছে? নিহারকণা বলেন, হলদে বাড়ি গিন্নি কাল বলছিল এখনকার বউ ছেলেরা নাকি বাচ্চা কাচ্চা ঝামেলা এড়াতে নিয়ম করে 20 বড়ি গেলে। 20 বড়ি? নিহারকণা বললেন, তা একরকম তাই বই কি, ভগবানের সৃষ্টিকে যখন ওতেই রোধ করা যাচ্ছে, তা বলি তুমিও তাই করছো না তো বাছা?
হলদে বাড়ি গিন্নি তো বলল নির্ঘাত, নচেত অমন স্বাস্থ্য, অমন সুন্দর চেহারা। প্রতীক্ষার মনে হলো চেঁচিয়ে উঠে বলে, আপনি থামবেন? কিন্তু ইচ্ছে হলেই তার বলা যায় না, তাই ঈষৎ কঠিন গলায় বলল, ছেলে মেয়ে মোটেই হলো না, এমন মেয়ে তিনি কখনো দেখেননি? ও মা, তা দেখবো না কেন? বাঁচা মেয়ে মানুষের অভাব আছে জগতে? তারা তো আবার একটা বাচ্চা বাচ্চা করে হাহাকার করছে। বিলেত, আমেরিকা, জাপান, জার্মান, সর্বত্রই এক। পুষ্টি নিয়ে মরছে, শূন্য মন নিয়ে কেঁদে বেড়াচ্ছে। প্রতীক্ষা উঠে দাঁড়ালো, বলল, আমার দেরি হয়ে যাচ্ছে। ব্যাগটা হাতে তুলে নিয়ে বাইরের দরজার দিকে পা বাড়িয়েছে, আর তখনই ওই দাহকারী মন্তব্যটা কানে এলো। ঠিকই বলেছে ও বাড়ির গিন্নি। জুতো জামা পরে হাতে ব্যাগ ঝুলিয়ে গিন্নিদের নাকের সামনে দিয়ে মটমটিয়ে পথে বেরোনোটি যে বন্ধ হবে, সেই ভয়ে এত সব কারসাজি। রাগে প্রতীক্ষার হাত পা কেঁপে থরথরিয়ে উঠল। প্রতীক্ষা বুঝে ফেলল ও বাড়ির গিন্নিটি একটা ছুতো মাত্র, নিজেই নিহারকণা সন্দেহ পোষণ করে থাকেন। আজ ও বাড়ির গিন্নির বেনামিতে সেটা ব্যক্ত করলেন। বাইরে বেরোবার দরজার পাশেই রনুর ঘর। ঘরটা আজ খালি। গতকাল লাট্টুকে পৌঁছতে গেছে রনু, ফেরেনি। কথাই হয়েছিল অত রাত্রে ফেরার চেষ্টা না করে পুরনো পাড়ায় কারো বাড়িতে থেকে যেতে। থেকে গেলে কি আর তারা চাটা না খাইয়ে ভোরবেলা ছাড়বে? কে জানে কখন ফিরবে। প্রতীক্ষার মাথা ঝিমঝিম করছিল, তাই রনুর ঘরে ঢুকে ওর পড়ার চেয়ারটায় বসে পড়ল। কথাটা পরিপাক করতে সময় লাগছে। অনেক কথাই পরিপাক করে নিতে হয় মেয়েদের, তবু সব কথাই কি পারা যায়? ঘন্টা ১.৫ ঘন্টা নয়, মিনিট ১০ বসেছিল, তাতেই স্কুলে দেরি হয়ে গেল। নীল স্কার্ট, সাদা ব্লাউজ পরা মেয়ের ঝাঁক। তাকিয়ে দেখলে এত ভালো লাগে। কেজি ক্লাসের মেয়েগুলো আরো সুন্দর। প্রতীক্ষার কি ভালো লাগে না এই বাচ্চাদের দেখতে? প্রতীক্ষা কি বড় কর্তার মেয়ে বুলির মেয়েটাকে দেখে বিগলিত হতো না? কি মিষ্টি লাগতো মেয়েটাকে, নিজের ঘরে এনে খেলাতো, খাওয়াতো। বুলিরও সেটাই লাভ হতো। আর একটা তখন আসন্ন। সমর তার এই ছেলে মানুষই দেখে হাসতো আর বলতো, সবুরে মেওয়া ফলে, বুঝলে? অবস্থা একটু ফিরিয়ে না নিয়ে জড়িয়ে পড়তে নেই। বুলিটাকে দেখতে এত খারাপ লাগে। প্রতীক্ষার কিন্তু খারাপ লাগতো না। বুলি তো আহ্লাদের ডগমগ করত। বরং ইদানিং খারাপ লাগছে প্রতীক্ষার লোকের হাহুতাশ দেখে। আহা, এখনো বউটি খটখটিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাড়িতে শিশুর হাসি নেই, বাচ্চা না হলে বাড়ি। সেদিন কে একজন কায়দা করে এক শ্লোক আওড়ালেন, যার অর্থ শিশুহীন গৃহ যেন বিগ্রহহীন মন্দির। প্রতীক্ষা জানে তার নিজের মা বাবারও ১৬ আনার শখ রয়েছে প্রতীক্ষা একটা খেলার পুতুল উপহার দিক তাদের। প্রতীক্ষার মা পাড়ার লোকের বাচ্চাদের জন্য গোছা গোছা পশমের জামা টুপি বোনেন, কিন্তু নিহারকণার মধ্যে কি সেই মধুর হৃদয়াবেগের প্রকাশ? নিহারকণা তার ছেলের বউকে কাঠগড়ায় দাঁড় করিয়ে অপরাধ কবুল করাতে সচেষ্ট, অথচ এ কথা নিয়ে সমরের কাছে অভিযোগ করতে যাও, ও অনায়াসে বলবে, মার কথা বাদ দাও। প্রতীক্ষা কি বলতে পারবে? তোমরা যত সহজে বাদ দিতে পারো, তত সহজে বাদ দেবার ক্ষমতা আমার নেই। প্রতিক্ষণ পিন ফোটার যন্ত্রণা যে কি সেটা তোমরা বুঝবে কি করে? মেয়েদের মধ্যেও যে আত্মসম্মান বোধ থাকতে পারে, সেই বোধই তোমাদের মতো এই সনাতনী বাড়িতে মানুষ হওয়া ছেলেদের নেই। অথচ আত্মসম্মানে আঘাত লাগবার ভয়েই প্রতীক্ষার প্রশ্নটা নিয়ে আলোচনা করতে পারে না। সমর হয়তো ভেবে বসবে এই প্রসঙ্গটাকে বড় করে তোলার অর্থ হচ্ছে সেই আদি অকৃত্রিম মেয়েলি মনের সন্তান ক্ষুধার প্রকাশ। নিহারকণা অথবা তস্য বান্ধবীর মন্তব্যটা উপলক্ষ মাত্র। প্রতীক্ষা জানে সমর ওই ক্ষুধাটাকে নেহাত হালকা চোখে দেখে, গুরুত্ব দেয় না আদৌ। হয়তো আজীবনকাল বাড়িতে শিশুর অব্যাহত ধারা দেখে দেখে ওর চিত্ত বিতৃষ্ণ। নিজের ভাই বোন বেশি না থাকলেও ভবানীপুরের ওই বিজয় গোষ্ঠীর অন্য অন্য শাখা সে শূন্যতা পূরণ করে চলত। হ্যাঁ, বিজয় দিয়ে নাম রাখতেই হবে ছেলেদের, তাতে নামের অর্থ থাকুক বা না থাকুক। মেজকর্তার ২ নাতির নাম মুকুল বিজয় আর কিশলয় বিজয়। নামের মানে কি জানতে চেও না, শুধু ঐতিহ্যের প্রতি সনম্র শ্রদ্ধার বহরটা দেখে যাও। ওদের মায়ের ওই নাম দুটি পছন্দ, ঠিক আছে, রাখো ছেলেদের নাম মুকুল আর কিশলয়, কিন্তু তার সঙ্গে অবশ্য বিজয় শব্দটা জুড়তেই হবে। হবে না? বংশের ধারা বলে একটা কথা নেই?
প্রতীক্ষা মনে মনে ভেবে রেখেছে তার যদি কখনো এই সুযোগ আসে সে তার ছেলেকে ওই বিজয় মুক্ত করে ছাড়বে। কিন্তু সুযোগটা কি আসবে কখনো? সত্যিই কিন্তু আর সন্তান ক্ষুধায় আকুল নয় প্রতীক্ষা, মাঝে মাঝে তো ভয়ও করে তেমন ঘটলে তার কর্মজীবনে ছেদ পড়ে যাবে না তো, সেটা খুব ভীতিকর। মেয়েদের জীবনে যেমনই হোক চাকরি একটা হচ্ছে পায়ের তলার মাটি, নিঃশ্বাস নেবার খোলা হাওয়া, পাথরের দুর্গের প্রাচীরের এক কোণে একটু এক পাল্লা দরজা। স্কুলে দিদিমণি এই শব্দটাকে যতই অবহেলায় উচ্চারণ করা হোক, আজকালকার নিয়মে কাজটা আর্থিক দিক দিয়ে মোটেই অবজ্ঞার নয়। কিন্তু সেটাও সব নয়, আসলে ওই দাসত্বের বন্ধনটারই আর এক নাম মুক্তি। প্রতীক্ষা ভাবে যদি কাজটা না থাকতো প্রতীক্ষার, অবশ্যই সকাল থেকে রাত্রি পর্যন্ত নিহারকণা ছন্দেই আবর্তিত হতে হতো তাকে। উফ, ভাবা যায় না, বড় দোটানার জীবন আধুনিক মেয়েদের জীবন। তবু রাস্তায় কোনো মা বাবার সঙ্গে সাজাগোজা ফুটফুটে ছেলে মেয়ে দেখলে মনটা কেমন করে ওঠে। উদাস উদাস লাগে দোকানে দোকানে ঝুলানো সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট জামা দেখলে। আর বাড়িতে কোনো গরবিনী নতুন মা বেড়াতে এসে যখন যতক্ষণ থাকে কেবল সেই নতুন রাজৈশ্বর্যের গল্প করে চলে, তখন প্রাণ হাঁপিয়ে আসে। বিরাট গোষ্ঠীর কত দিকে কত শাখা প্রশাখা, 12 মাসে তো নানা অনুষ্ঠানে যোগ দেবার নেমন্তন্ন আসে, সাধ, ষষ্ঠী পুজো, মুখে ভাত, জন্মদিন, আরো কত কি। সেখানে গিয়ে হঠাৎ যেন নিজেকে কেমন নিঃস্ব নিঃস্ব লাগে। যদিও ওইসব মায়েরা প্রতীক্ষাকে বলে, তুমি বেশ আছো বাবা, ঝাড়া হাত পা, তবু তাদের সেই বলার মধ্যে সততা খুঁজে পায় না প্রতীক্ষা। কিন্তু আজকের মতো এমন অপমান বোধ করেনি কোনো দিন প্রতীক্ষা। আজও ঠিক করে ফেলেছে সোজাসুজি সমরকে বলবে, তোমার গুছিয়ে নেওয়ার জন্য আর কতগুলো বছর দরকার। প্রতীক্ষা জানে না সে গুছিয়ে নেওয়াটা কি। সমর কোনোদিন সে আলোচনা করে না প্রতীক্ষার সঙ্গে, অথচ কিছু যে একটা করে সেটা বোঝা যায় ওর ওই সাংকেতিক সংখ্যায় লিখিত হিসেবের খাতাটা দেখলে। প্রতীক্ষা কোনোদিন হ্যাংলার মতো জিজ্ঞেস করতে যায় না কি ওটা, কিসের হিসেব নিয়ে এমন লুকোচুরি সমরের। সমরকে যেন ঠিক বুঝতে পারে না প্রতীক্ষা, তবে একটা জিনিস বুঝতে পারে, সমরের মধ্যে কোনো দোটানা নেই, কোনো এক লক্ষ্যে স্থির আছে ও। অকস্মাৎ ভালো হয়ে যাওয়া মনটা আরো অধিক ভালো করে তুলে রনু যখন ছোট ছোট মাটির টবের মধ্যে বসানো বহুবিধ ফুলের চারা ট্যাক্সিতে চাপিয়ে লীলাধামে এসে ঢুকলো, প্রতীক্ষা তখন সবে স্কুল থেকে ফিরে স্নানের জন্য প্রস্তুত হচ্ছে। প্রতীক্ষার খোলা চুলগুলো পিঠে ছড়ানো, প্রতীক্ষার হাতে একটা মোটা চিলনি, আর প্রতীক্ষার মুখটা গম্ভীর ভারাক্রান্ত। কিন্তু রনুর তখন ওই বৈলক্ষণ চোখে পড়বার নয়। রনু হৈ হৈ করে উঠল, চান হয়নি এখনো? গুড, একটু স্থগিত রাখো, চানের আগেই মাটি ফাটি ঘেটে বৃক্ষরোপণ অনুষ্ঠানটা হয়ে যাক। ওই বিপুল বোঝা দেখে প্রতীক্ষা স্তম্ভিত। এ কি কাণ্ড রনু? বাহ, কাণ্ড আবার কি, কাল তো ভুলেই মেরে দিয়েছিলাম, আজ মনে পড়ে গেল। এদিকে তোমার সেই লিস্টটা অন্য প্যান্টের পকেটে, ওই গাছওয়ালাদেরই বললাম যা যা ভালো টালো আছে দাও। উফ, আনাড়ি দেখে কি খাতির আমার, পথের মধ্যেই কোথা থেকে একটা টুল এনে বসালো। রনুর মুখে আহ্লাদের আলো। প্রতীক্ষা কি এক হয়ে আলোটা নিভিয়ে দেবে? বলবে, কেন এত সব এনে বাড়ি বোঝাই করলে, আমার তো আর বাগান করার শখ নেই। তাই যদি পারত মেয়েরা, তাহলে কি এমন বন্দিদশা ঘটত তাদের? স্বেচ্ছাবন্দিনী নারী জাতি নিজেদেরই তো আষ্টে পৃষ্ঠে বেঁধে বেঁধে মুক্তির পথ বন্ধ করে ফেলে। সে বন্ধন মমতার, সে বন্ধন ছিঁড়ে বেরিয়ে আসবার ক্ষমতা তার নেই। তাই প্রতীক্ষাকেও চোখে আলো জ্বালতে হয়, আর সেই আলো জ্বলা চোখে কৌতুক ফুটিয়ে বলতে হয়, ঠুলটা আবরণ মাত্র, পথে যে বসিয়েছে সেটা বেশ বোঝা যাচ্ছে। রনু হো হো করে হেসে বলে, তোমাদের তো এই অভাগার ওপর চিরদিনই অনাস্থা। গাছ চেনা আনাড়ি বলে কি আর দামে ঠকেছি ভেবেছ? দেখো সব টবে দামের টিকিট ঝোলানো রয়েছে। প্রতীক্ষা নিরীহ গলায় বলে, ওহ, ওই দামটা ঠিক করেছে বোধহয় সরকার থেকে। সরকার থেকে? বাহ, সরকার থেকে না, হয়তো পুলিশ থেকে। ওরা নিজেরা বসালে তো যা ইচ্ছে বসিয়ে রাখতে পারে। ওহো হো, আবার হাসে। আর থাকতে পারেন না নিহারকণা ঘর থেকে বেরিয়ে না এসে। এতক্ষণ বউয়ের গম্ভীর মুখটা দেখে একটু অস্বস্তি হচ্ছিল, দেওর ভাজের এই হাস্য পরিহাসে সেটুকু মুছে গেল। বেরিয়ে এসে বললেন,
কি রে, দুদিন পরে বাড়ি ঢুকেই এত হাসির কি হলো? দুদিনই বললেন। তারপরেই হঠাৎ যেন ভূত দেখার মতো চমকে উঠলেন। এ কি, এই গন্ধ বাঁধন বয়ে নিয়ে এলি? বয়ে? রনুর চটপট উত্তর। বীর হনুমানেরা ও ছাড়া আর কি বীরত্ব দেখাতে পারে মা তো? নিহারকণা ফুলো ফুলো বেজার মুখখানিতে কাষ্ঠ হাসির টোল খাইয়ে বলেন, তাই এই পর্বতকে পুঁতবি কোথায়? রনু টপগুলো দাওয়া থেকে নামাতে নামাতে বলে, সব ম্যানেজ হয়ে যাবে মা, শুধু তুমি যদি একটু অন্তরালে যাও। নির্ভয় থেকো, তোমার ঘুঁটে কয়লার ঘরের জায়গা জবরদখল হবে না। এই ছেলেটিকে কিছুতেই পেরে ওঠেন না নিহারকণা। রেগে নয়, বকে নয়, কথা বন্ধ করে নয়, তেমন দেখলে ছেলে অনায়াসে ভুবন বিজয়ের সামনে বলে উঠবে, বাবা, জননী এমন জলদগম্ভীর কেন? ঝগড়া করে বসনি তো? ভুবন বিজয়ের চোখে মুখে কৌতুক ফুটে উঠলেও গম্ভীর হয়ে বলেন, আমি ঝগড়া? এত সাধ্য আমার? তুমি কি করেছো ভাবো। আমি? রনু আকাশ থেকে পড়ে। আমার জন্যে? আমার মতো একটা তুচ্ছ প্রাণী নিহারকণা দেবীর অটল মহিমা টলাতে পারে? অসম্ভব। মা, নিজ মুখেই বলো, এত পদমর্যাদা দাও তুমি আমায়? অগত্যাই কথা কয়ে উঠতে হয় নিহারকণাকে, অন্তত রনুর দোষ অপরাধের ঘটনা কীর্তন করতেও। এটে উঠতে পারেন না বলেই মান অপমানকে শিখিয়ে তুলে রেখে বলে উঠলেন, কেন, আমি সামনে থাকলে কি এমন মহাভারত অশুদ্ধ হবে তোর? রনু অনায়াসে বলল, সে কি আর তোমায় বোঝাতে পারবো জননী? বোঝালেই বুঝবো। বুঝবে? তবে বলি মাগো, তোমার দৃষ্টির সামনে আমার হাত পায়ের জোর কমে আসে, হার্ট প্যালপিটেশন শুরু হয়ে যায়, মাথা বনবন করে ঘুরে। আর থাক, আর কিছু বলতে হবে না, ছেলের কি কথার বাহার। বলে নিহারকণা ঘরের মধ্যে ঢুকে যান, আশ্চর্য হ্যাঁ হ্যাঁ করে হাসতে হাসতে। এছাড়া মান বজায় রাখার উপায় কোথায় পরের মেয়ের সামনে? রনু বলে, বৌদি চটপট, কাজ সহজ করতে এই দুটো অস্ত্র নিয়ে এলাম, কি যেন বলে এদের? প্রতীক্ষার চোখে প্রায় জল এসে যায়। প্রতীক্ষা সেই শাবল আর খুরপিটার দিকে তাকিয়ে থাকে। এই ছেলেকে অন্যমনস্ক উদোমাদা বলা হয়। ওর মা তো বলে থাকেন আকাশ চোখ, ইহ জগতের কিছুই নাকি দেখতে পায় না ও। বিভাবতীর এখন অনেক অবসর, তাই বিভাবতীকে বেশিরভাগ সময়ে এই জন্যেই দেখা যায় হাতে দুটো কাঠি, কোলের উপরে একটা পশমের গোলা, আর দৃষ্টি দূর নিবদ্ধ। চৌধুরী গোষ্ঠীর কাজের যাতায় পেশাই হয়ে থাকা বিভা কখনো নিজেকে নিয়ে ভাববার সময় পেত না। বিভা ক্রমশ বুঝি ভাবতেই ভুলে গিয়েছিল। বিভার যে নিজের একটা সংসার ছিল, ছিল হৃদয়বান স্বামী, ছিল উজ্জ্বল রঙে আঁকা ভবিষ্যতের ছবি, সেসব কোনোদিন আর দেখতে বসত না বিভা তার জীবন গ্রন্থের প্রথম পরিচ্ছদের পাতা উল্টে উল্টে। এতদিন পরে বিভা সেই পাতাগুলো খুলে খুলে দেখে ধুলো ছেড়ে ছেড়ে। এখন কেবলই মনে পড়ে যায় সেই মানুষটাকে, যার নাম ছিল শান্তি কুমার। কান্তির চেহারার আশ্চর্য আদল আসে তার, চলা ফেরা গলার স্বর সবকিছুর মধ্যেই। সেটাই হয়তো এই এত মনে পড়ে যাওয়ার কারণ। 10 বছর বয়স থেকে অন্যত্র মানুষ হয়েছে কান্তি। প্রথমে স্কুল বোর্ডিংয়ে, কলেজ হোস্টেলে, অতঃপর তো ভারত ছাড়া হয়ে। পরবর্তীকালেও কান্তির জীবন চর্চার পদ্ধতি তার দাদা শান্তির থেকে আকাশ পাতাল তফাৎ। তবু কি করে এমন সাদৃশ্য এসে যায়? সেটা কি কান্তিকুমার মনে প্রাণে বদলে যায়নি বলে? নিজের সেই শৈশব বাল্যটুকুকে এখনো মনের মধ্যে সযত্নে লালন করছে বলে? করছে, করে রেখেছে যাবৎ, তা বোঝা যায়। হয়তো সেটুকুই ছিল ওর সত্যিকার নিজস্ব জীবন। তাই বিভার সঙ্গে কথা বলতে বসলেই পুরনো কথা পেরে বসে, যেটা নাকি ওর বউ স্বাগতার দুচক্ষের বিষ। আর সেটাই তো স্বাভাবিক। যে ছবিতে আমি নেই সেই ছবিতে আমার কি আকর্ষণ? আমি বিহীন পারিবারিক গ্রুপ ফটোর দিকে কে তাকাতে যায়? স্বাগতা তাই ওই স্বাগতাবিহীন ছবির অ্যালবাম খুলতে দেখলেই রেগে যায়। অথচ সময় পেলে মিস্টার কে রায় খুলে ধরবেন তার তামাদি হয়ে যাওয়া জীবনের অ্যালবাম। তোমার মনে আছে বৌদি, দাদাকে আমি কিরকম ভয় ভয় করতাম? ভীষণ অবাক লাগতো আমার তুমি যখন সেই লোকটার সঙ্গে দিব্যি হাসি গল্প করতে, এমনকি ওকে টোকেও দিতে। বিভা বলে, মনে সবই আছে,
আমি তোমায় সাহস দিতাম, এত ভয় করিস কেন? ও কি তোকে বকে মারে? কান্তি বলে, তা সত্যি। এখন তাই ভাবি, দাদা তো কোনোদিন শাসন টাসন করতো না, মারা তো ছেড়েই দাও, বকতো না তো, তবু ভয় করতাম কেন? লাট্টুও মাঝে মাঝে থাকেই আসরে, বলে ওঠে, শাসন করতেন না বলেই বোধ হয়। বকা মারা শাসন টাসন এসব হচ্ছে হালকা জিনিস, এতে শাসক ব্যক্তির নার্ভাসনেসটাই ধরা পড়ে যায়। ওই না শাসনটাই বড় ভয়ঙ্কর, হিমালয় তুল্য। এই মেয়েটা কিন্তু খুব ঠিক ঠিক কথা বলে না বৌদি? যা বললো বোধহয় তাই ঠিক। বিভা হাসে, কথার চাষের বাড়িতেই মানুষ তো। কান্তি আবার অতীতে চলে যায়। যে ঘরটায় আমি থাকতাম তার দেওয়ালের গায়ে একটা দরজা বন্ধ আলমারি ছিল, মনে আছে? খুব, তাতেই তো তোমার সর্বস্ব থাকতো। সেই তো, নিতাইটা পাছে নিয়ে নেয় বলে তালা বন্ধ করে রাখতাম। নিতিন জ্যাঠার সঙ্গে চলে যাওয়ার সময় তার কিছুই নেওয়া হলো না। উফ, কি মন কেমনই করতো। কত কত দিন পর্যন্ত মনে হতো সেই বাড়িটা একবার যেতে পেলেই হয়তো দেখতে পাবো সেই মরচে ধরা ছোট্ট তালাটা সেখানেই ঝুলছে, আর খুলে ফেললেই দেখতে পাবো আমার সেই কলের লাট্টুটা, চারখানা আস্ত ঘুড়ি, লাল মাঞ্জা দেওয়া সুতো ভর্তি লাটাইটা, গোল মতো কাচের পেপার ওয়েটটা, আর গল্পের বইগুলো। যত সব ভুতুরে গল্প নামে আমার একটা বই ছিল, তার সব গল্পগুলো পড়াও হয়নি। দাদার অসুখ করে গেল, পরে বড় হয়েও দোকানে দোকানে খুঁজেছি সে বই, কোথাও পাইনি। কার লেখা, কে পাবলিশার, কিছুই তো মনে নেই। আর তখন কি ওসব দেখতামই নাকি? গল্প না গল্প। এমন কত কথাই হয়, এইটাই সব থেকে প্রিয় প্রসঙ্গ কান্তির। শুনলে মনে হয় সেই একটা মাঝারি একতলা বাড়ির ছোট পরিসরের মধ্যে যেন এখনো কান্তি কুমার নামের কতকগুলো ছেলে ঘুরে বেড়াচ্ছে। 4 বছরের, 5 বছরের, 6 বছরের, 7, 8, 9, 10-এর, তাদের সেই জীবনের পরিবারে লোকসংখ্যা খুব কম। নিঃসঙ্গতাই তার সঙ্গী। সেই সঙ্গীর একটা আশ্চর্য মোহময় আকর্ষণ ছিল তার কাছে। একা নির্জন দুপুরে যেন একটা অলৌকিক মাদকতা। মাকে মনে পড়ে না, বাবাকে অল্প অল্প। রোগা খিটখিটে একটা মানুষ। কান্তি নামের সেই 5 বছরের ছেলেটাকে তিনি কেবলই কাছ থেকে সরিয়ে দিতে চাইতেন। বলতেন, যা যা, বৌদির কাছে যা। হ্যাঁ, তখনই বলতি। নারীবিহীন সংসার শুধু দিন আসার অপেক্ষায় দিন গুনছিল। কবে আসবে সেদিন? আসবে কোনো একটা মেয়েকে নিয়ে সেই গৃহিণীর শূন্য পদে বসিয়ে দেওয়ার ন্যায্য মতো লগ্ন। 17 বছর বয়সে বিভা সেই উচ্চ পদে এসে বসেছিল, গৃহিণীর এবং জননীরও। সুন্দরী বিভার পক্ষে হয়তো বিয়েটা তেমন জুতের হয়নি, কিন্তু মা বাপমরা মেয়ের আর কতই বা হবে। বিভার যাই হোক, ছেলেটা পড়তে গিয়েছিল। জন্মাবধি তার যা কিছু চাহিদা দাদাই মিটিয়েছে। 2 ভাইয়ের মধ্যে বয়সের অনেক তফাৎ। মাঝখানে নাকি স্বল্পজীবী স্বল্পজীবী 2-4টে শিশুর আবির্ভাব ঘটেছিল। অতঃপর এইটিকে উপহার দিয়ে নিজেই বিদায় নিয়েছিলেন মহিলা। বাবা রুগ্ন, তিক্ত এবং এই অপয়া ছেলেটার প্রতি ক্রুদ্ধ। অতএব যা কিছু দাদা। কিন্তু দাদাও তো ক্রমশ কাজের চাকায় বাধা হয়ে যাচ্ছিল। দাদা অফিস যেতে শুরু করলো। অতঃপরই ছেলেটা একটা ভালো মতো আশ্রয় পেল, যে আশ্রয় তার নাম বৌদি। সব সময় বৌদি বৌদি বৌদি। জামা পরিয়ে দিতে, চুল আঁচড়ে দিতে, দুধ খাবার সময় আবোল তাবোল কথা বলে ভোলাতে, আর পরে গুছিয়ে স্কুলে পাঠাতে, পড়া বলে দিতে, সর্বোপরি গল্প বলতে। লাট্টুকে কাকা হেসে হেসে বলেছে, তুই যখন জন্মালি তোর ওপর দারুণ হিংসে হয়েছিল আমার, বৌদি হাতছাড়া হয়ে গেল। কখনো বলতো, আচ্ছা বৌদি, নিতাইটাকে আর কখনো দেখেছো? না ভাই। ওর ওপর তখন আমার ভারী রাগ ছিল। আমার থেকে কি বা এমন বড়, অথচ কি সর্দারই ফলাতো আমার ওপর। স্কুলে পৌঁছাতে যেত যেন কার্যে। মনে হতো নিতাই দেশে চলে গেলে বাঁচি। অথচ পরে নিতাইটার জন্য এত মন কেমন করতো। রাস্তায় গেঞ্জি হাফ প্যান্ট পরা কোনো ছেলে দেখলেই মনে হতো নিতাই নয় তো। তখনও যে তার ওই বয়সটা থাকার কথা নয়, খেয়াল হতো না। পরে হাসি পেত। আচ্ছা, কান্তি কুমার নামের লোকটা যে নাকি জীবনে রীতিমতো সাফল্যের মুখ দেখেছে,
সে কেন তার সেই দিনহীন শৈশব বাল্যটাকে এমন সোনার কৌটোয় তুলে রেখেছে? আশ্চর্য বই কি, কিন্তু তোলা ছিল বড় গভীরে গোপনে। এখন হঠাৎ হঠাৎ যখন কৌটোটা খুলে পড়ে, মনে হয় ওই জীবনটাই বুঝেছিল তার সত্যকার নিজস্ব জীবন। পরবর্তীকালটা পোশাকি জামার মতো। ওর সেই স্বচ্ছন্দ আটপৌরে জীবনটার একমাত্র দর্শক ছিল বিভা। তাই বিভার কাছে এসে বসলেই যেন সেই গভীর নিভৃত থেকে কৌটোটা উঠে আসে জলের ঢেউয়ে উঠে আসা তলিয়ে থাকা জিনিসের মতো। লাট্টু সেদিন রনুকে বলেছিল, কুকুরটাকে কুকুর বলে অবহেলার চোখে দেখো না রনুদা। আমরা আসার আগে ওইটা ছাড়া কাকার আপন বলতে আর কিছু ছিল না। সব কোম্পানি, এই যা সব দেখছো, বাড়ি গাড়ি ফার্নিচার ফুলদানি কার্পেট ক্যাকটাস মানি প্ল্যান্ট, সমস্ত কিছু কোম্পানি। এমনকি বউটি পর্যন্ত কোম্পানির মালিকের মেয়ে। ওই কুকুরটাকেই কাকা নিজে কোথা থেকে এনে পুষেছে। তোরা এসে তবে কাকা আপন লোক পেল, রনু বলেছে ব্যঙ্গ করে। লাট্টু হেসেছে। তা না হলে কি বড়লোকের বাড়িতে টিকতে পারতাম রনুদা? কান্তি কুমারের ওই স্মৃতি রোমন্থনের আসরে কদাচই স্বাগতার উপস্থিতি ঘটে। ছুটির দিনের লাঞ্চ টাইমটা সেই মহা সৌভাগ্যময় সময়। তখন স্বাগতাকে সাদা চোখে দেখা যায়। তখন স্বাগতা সাদা খুলে তাঁতের শাড়ি পরে বেড়ায়, সাদা বাংলায় কথা বলে। তখনই বলে, খুব তো কবিত্ব করে করে বলা হচ্ছে, এতদিন এত সব ছিল কোথায়? বৌদি নামটাও তো শুনিনি কোনোদিন। তোমার যে একটা ছোটবেলা ছিল, কেউ জেনেছে কখনো? কান্তি কুমার বলে, কাকে জানাতে যাব? তা তো বটেই, মানুষ বলে গণ্য করা যায় এমন কে আছে বাড়িতে? বুঝলেন বিভাদি, এই সমস্ত স্মৃতির গল্প টল্প সব আপনাকে শোনানো। ফর্স কেন এতদিন নিয়ে আসতে পারোনি বৌদিকে? আপনি নিজে থেকে বললেন বলেই না। কান্তি কুমার বলে, তোমার মন্তব্য কারেক্ট। বৌদি নিজে থেকে না বললে কোনোদিনই হয়তো হতো না। ব্যাপারটা হয়েছিল অদ্ভুত একটা ভয়, যাকে বলা যায় আতঙ্ক। স্বাগতা কড়া গলায় বলে, ওহ, ভয়টা নিশ্চয়ই আমাকেই। যদি তোমার আপনজনকে বাড়িতে ঢুকতে না দিই? তা নয়। কান্তি মৃদু হাসে। ভয় বৌদিকে। যদি বদলে গিয়ে থাকে, যদি চিনতে না চায়, যদি হাসতে বললে না আসে। আমার জীবনে একখানা জলজ্যান্ত বৌদি ছিল, তার মৃত্যু ঘটলে সইতে পারবো না বলেই। খুব হয়েছে। স্বাগতা তীব্র হয়। সব বানানো কথা। এই লোকটার কথা আপনি একদম বিশ্বাস করবেন না বিভাদি, 1 নম্বরে শয়তান। বিভাকে বিভাদি না বলে শুধু দিদি বলতে বলেছিল কান্তি। স্বাগতা নিজের জেদ ছাড়েনি, বলেছে, আমার যা খুশি বলবো। ডেকে ডেকে অনর্গল গালাগালের স্রোত বহায়। শয়তান, ছোট লোক, মিথ্যেবাদীর রাজা, বিশ্বাসঘাতক, ওকে ডিভোর্স করাই উচিত ছিল আমার। করিনি, ওর ভাগ্য। আপনাদের সামনে কতই ভালো মানুষই, এতদিন আপনাদের নিয়ে আসেনি কেন জানেন? যদি আমি একটু আরাম পাই, ভেবে দেখুন, বাড়িতে ওই একটা মাত্র লোক, তার সর্বক্ষণ কাজ আর কাজ। আমার সঙ্গে একটা কথা বলার সময় নেই। কোম্পানির হিসেব দেখছেন, আমার বাবার কোম্পানি, তার ভালো মন্দ নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন হে? ধ্বংস হয়ে যাক না, শ্বশুরের আন্ডারে করে থাকবার দরকারটা কি? আর চাকরি জুটতো না? এ সময় হয়তো কান্তি কুমার বলে, ভুলে যাচ্ছ, আগে উনি আমার পিতৃবন্ধু, পরে শ্বশুর। ওর ছেলে নেই, আমায় উনি ছেলের মতো ভেবে তৈরি করে তুলেছেন যাতে ওর কোম্পানিটা রক্ষা হয়। আর তুমি মুখ্য গারল সেই ফাঁদে পা দিয়েছ। আমার দরদ কত, উনি কর্মব্যস্ত। আমি লোনলি ফিল করি বলেই আমায় ক্লাবে নিয়ে যাওয়া শুরু হলো। তারপর জানেন, নিজে কেটে পড়লো। ভাবতে পারেন, আমায় ওই জোচ্চোর ফেরেবাজগুলোর দলে ভিড়িয়ে দিয়ে নিজে পালিয়ে এসে কাজ নিয়ে মত্ত থাকেন। ওই পাজি শয়তান ফিচেল জোচ্চোরগুলো আমার খেলায় হারিয়ে দেয়, দিয়ে মজা পায়, আর বলে, মিসেস রায়, আপনি বড় উত্তেজিত হয়েছেন, একটু ড্রিঙ্কের দরকার। ওর সঙ্গে থাকলে ওরা আমায় হারাতে পারে, গ্লাস এগিয়ে দিতে পারে। কান্তি কুমার বলে, এটা খুব ঠিক বলছো না স্বাগতা। তোমার হেরে গিয়ে রেগে যাওয়া, উত্তেজিত হয়ে যা ইচ্ছে গাল দেওয়ার বাড়াবাড়ি দেখেই আমি তোমায় নিয়ে ক্লাব থেকে সরে আসতে চেয়েছিলাম। তোমাকে বাঁধন কেটে আনতে পারা গেল না। আলোর পোকার মতো অবস্থা তখন তোমার, মরবে জেনেও ছুটবে। ও তাই তো, তাই নিজে কেটে পড়লে। আর আমার নিজের বাবা আমায় ডেকে বলে কিনা, আমার জন্য তার নিজের মাথা হেট, তার জামাইয়ের মাথা হেট। আমি লোনলি ফিল করি বলে চাকরি জুটিয়ে দেওয়া হলো। কেন? আমার চাকরি করা কি দরকার? আমি চেয়েছিলাম চাকরি করতে? আমি আমার মায়ের মতো শুধু সংসার করতে পারতাম না?
কেন, নিজের বাচ্চাকে নিজে দেখতে পারতাম না? বেশ করবো, আমি জুয়া খেলবো, ড্রিঙ্ক করবো, মাঝরাতে বাড়ি ফিরবো, বলে আর টেবিলে খাবার সাজায়। ছুটির দুপুরে সে রাঁধবেই কিছু, আর পরিবেশনও করবে। অথচ কান্তি না থাকলে অন্য মানুষ। লাট্টুর সঙ্গে কত কি গল্প করে। ওরা আশায় বাদশা বেঁচে গেছে, এমন কথাও বলে ফেলেছে কখনো। বিভা আড়ালে বলে, দোষ তোমারও আছে কানু, তুমি ওকে বুঝতে চেষ্টা করনি। ওর বাবা তোমায় বাইরে পড়তে পাঠিয়ে মেয়েকে তোমার মনের মতো করে তুলতে একটা কিম্ভূত জীব করে গড়ে রেখেছিলেন। ও হয়তো ঘরোয়া জীবনই চেয়েছিল, তোমরা সেটা বুঝতে চেষ্টা করনি। সব মেয়ে কি বাইরের জীবন চায়? কান্তি বলে, হয়তো তাই। তাই এখন যেই দেখছে তোমার মধ্যেও নেহাত ঘরোয়া একটা জীব লুকোনো ছিল, ক্ষেপে যাচ্ছে। বাহ, তাহলে তো তোমায় দেখলেও চটে যেত, কিন্তু তোমায় তো ভেতরে ভেতরে বেশ ভালোবেসে ফেলেছে। বিভা হাসল, তা জানি। এসব বোঝা খুব শক্ত কানু। যাকে একবার ভুল ছাঁচে ঠেলে গড়ে ফেলা হয়ে যায়, তাকে আর একটা গড়ন দেওয়া শক্ত। ওকে যে রোজ দিন ছেলের জন্য ওই উন্নাসিক বাবার বাড়ির শরণাপন্ন হতে হতো, এতে খুব বিরক্তি ছিল ওর। সেটা থেকে রেহাই পেয়েছে, মনটা ভালো হয়ে গেছে। কানুও হাসল। ভালো হবার প্রমাণ তো দেখি না, সেই তো সন্ধে হলেই অস্থির হয়ে ছুটবে। বিভা হেসে বললে, তবে আর নেশা কথাটার মানে কি? কিন্তু আমি বলছি মেয়েটা ভালো। আমিও বলছি নেশাটা ছাড়িয়ে দিতে পারো এমন ক্ষমতা রাখো না। কান্তির গলার স্বর নিচু। বিভা বলল, জগতে কিছুই অসম্ভব নয়। ভবানীপুরের বাড়িতে থাকতে কোনোদিন কি ভাবতে পারতাম এই সাহেব বাড়িতে ঠেলে উঠে দিব্যি বসবাস করব? ফুল গাছের শখ হয়েছিল, সেটা রনুকে বলার কি ছিল? ক্ষুব্ধ প্রশ্ন করে সমর। আমায় বললে এনে দিতাম না? সমরের কথায় চমকে উঠল প্রতীক্ষা। বলল, কেন, রনুকে বলার দোষ হয়েছে? দোষগুণে কথা নয়, যেটা স্বাভাবিক সেটা করাই সঙ্গত। জানলার পর্দাটা উঠছিল। লালবাড়ির জানলায় একটা ছায়া। ছায়াটা আজকাল ক্রমশই স্থায়ী হয়ে উঠছে। প্রতীক্ষা আস্তে উঠে জানলাটা বন্ধ করে দিয়ে ঘুরে দাঁড়িয়ে বলল, রনুকে যদি আমি কোনো কাজ করতে দিই, সেটা অস্বাভাবিক? তর্ক করার ইচ্ছে আমার নেই, দেখলাম মা একটু অসন্তুষ্ট হয়েছেন। প্রতীক্ষার কণ্ঠ ভেদ করে হঠাৎ যেন তীক্ষ্ণ তীর বেরিয়ে আসে। তার মানে? এত মানে খোঁজার কি আছে? মাকে একবার না জানিয়ে। কে বললে মাকে জানাইনি? জানিয়েছিলে। ওই মা তো তা। মার কথা থাক, তোমার নিজের কথা বলো। রনুকে কোনো কাজ করতে বলা আমার অন্যায়? প্রতীক্ষার এই জেদি রূপটা সমরের অচেনা লাগছে। সমর বিপন্ন বোধ করে, তবু গম্ভীর গলায় কেটে কেটে বলে, কাজের কাজ হলে অবশ্যই অন্যায় নয়, কিন্তু এসব শখ টকের ব্যাপারে আমায় না বলে ওকে ব্যস্ত করতে যাওয়ার দরকার কি? এতে আমায় ছোট করা হলো নাকি? প্রতীক্ষা জানলার ধাপে বসে পড়ল। এতে তোমায় ছোট করা হলো? ভেবে দেখো, স্বভাবতই মনে হতে পারে আমায় বললে হয়ে উঠবে না বলেই অপরকে ধরতে গেছো। অপরকে? প্রতীক্ষা স্থির গলায় বলে, তাহলে এটাই ধরে নিতে হবে রনু শুধু তোমারই ভাই, আমার কেউ নয়। আচ্ছা, সব ক্ষেত্রেই সেটা মনে রাখবার চেষ্টা করব। সমর প্রমাদ করে, ওর মনের মধ্যে অনেক পরিকল্পনা। ভেবেছিল এখনই প্রতীক্ষার কাছে বলে ফেলবে না, কারণ মেয়েদের স্বভাব আলগা। হঠাৎ প্রকাশ হয়ে পড়ে গেলে মুশকিল। অফিসের কাজ বাদেও একটি অর্থকারী ব্যাপারে লেগে গেছে সে বেশ কিছুদিন। না, রেস, জুয়া, ফাটকাবাজিটাজি নয়। অন্য এক বন্ধুর সঙ্গে জমি কেনা বেচার কাজ করে টাকা কিছু জমিয়ে ফেলেছে সে। ভারী লাভজনক ব্যবসা। দুপক্ষের কাছ থেকে কমিশন আদায় করা যায়, আবার আবার নিজে কিছু কিনে ফেলেও চড়া দামে বেচে দেওয়া যায়। জমির দাম তো এবেলা ওবেলা বাড়ছে, বেড়েই চলেছে। এই সূত্রেই সমর নিজের জন্য একখণ্ড জমি সংগ্রহ করে ফেলেছে। সুন্দর চৌকো জমি। পারিপার্শ্বিক অবস্থার ভবিষ্যৎ আছে। সেও শহরতলি, তবে এদিকটার মতো মোটা রুচির পাড়া নয়। যারা সব বাড়ি করেছে আশেপাশে, সকলেই বেশ সম্ভ্রান্ত সম্ভ্রান্ত, ছবির মতো বাড়ি। সামনে কিছুটা বাগান, শৌখিন গ্রিলের গেট।
ওই রকম একখানি বাড়ি বানাবার ইচ্ছে পোষণ করছে সমর, একান্ত নিজস্ব। বাবার এই ছোট্ট বাড়ি কি ভবিষ্যতে দুই ভাইয়ের পরিবারকে জায়গা দিতে পারবে? সমর ভেবে রেখেছে আগে থেকেই বলে দেবে যে সে তার বাবার বাড়ির ভাগ চায় না। রনুটা আলাভোলা কোনোদিনই টাকাপত্র জমাতে পারবে না, নিজের জন্য কিছু করে উঠতেও পারবে না। পুরো বাড়িটা যেন রনুর নামেই উইল করে রাখেন ভুবন বিজয়। এই পরিকল্পনার পিছনে অনেক খেটে চলেছে সমর, গোপনে, নীরবে। অনেকটা এগো, তবেই বলা যাবে। আজ হঠাৎ কি হলো বলে বসলো। হয়তো প্রতীক্ষার বিদ্রোহী মূর্তি দেখে ভাবনা হলো। বলল, তিলকে তাল করছো তুমি। কি বললাম আর কি ভেবে বসলে? এবারই পিছনে ওইটুকুতেই কি বা বাগান হবে তোমার? বাবা তো ভেবে বসে আছেন ওখানে গোয়াল বানাবেন। কি বানাবেন? চমকে ওঠে প্রতীক্ষা। ওই 8 ফুট বাই 32 ফুট জমিটার অর্ধাংশটা তো ঘুটে কয়লার ঘর হবার কথা। তার মানে কি গোয়াল? গোয়াল মানে? সমর মৃদু হেসে বলে, গোয়াল মানে গোয়াল, গরুর আস্তানা। সংসারের সকলের মনের মধ্যে কিছু না কিছু গোপন বাসনা থাকে, বুঝলে? বাবার সেই বাসনাটি হচ্ছে গরু পুষে খাঁটি দুধ খাবার। প্রতীক্ষা তার শ্বশুরের মুখের চেহারাটা একবার ভেবে নেয়। অসম্ভব নয়। দুধের খাঁটিত্ব নিয়ে প্রায়ই কথা বলতে শোনা যায় তাকে। তাদের ছেলেবেলায় ভবানীপুরের ওই বাড়িটি নিতান্ত নিকটে ছিল খাটাল। গোয়ালারা বাড়িতে গরু নিয়ে এসে সামনে দুধ দুয়ে দিত। সে দুধের কি টেস্ট! এখন দুধ বলে যা খাওয়া হয় তা শুধু মনকে চোখ ঠাড়া ইত্যাদি। কিন্তু ভুবন বিজয় তার গোপন ইচ্ছেটি শুধু ছেলের কাছেই ব্যক্ত করেছেন, কই প্রতীক্ষাকে তো বলেননি। কত গল্পই তো করেন প্রতীক্ষার কাছে। ওহ, তাই নিহার কণা বলেছিলেন, তোমার শ্বশুর ওখানে কি যেন করতে চান। তার মানে তিনিও জানেন। প্রতীক্ষা কেমন অন্যমনস্ক হয়ে যায়। সেই অন্যমনস্ক গলাতেই বলে, বাবা আমায় বলেননি। আরে বাবা, বাবা আমাকে কি ডেকে ডেকে বলেছেন? বললাম তো গোপন বাসনা, তবু জানা হয়ে যায়। এই যেমন আমার বাসনার কথাটা তোমার জানা হয়ে যাচ্ছে। ভেবেছিলাম চুপিসারে একেবারে বাগানদার বাড়ি বানিয়ে ফেলে তোমায় নিয়ে গিয়ে বসাবো। তাই ওই তুচ্ছ বাগানের কথায়। বাগানদার বাড়ি বানিয়ে? প্রতীক্ষার মুখে একটু বিদ্রুপের হাসি ফুটে উঠল। তাহলে তো আগামী জন্মেও আমাকে তোমার বউ হতে হয়। সমর একটু তাকালো। কথাটার মানে বুঝতে একটু দেরি হলো ওর। তারপর গভীর গম্ভীর গলায় বলল, অতটা অপেক্ষা করবার দরকার হবে না বোধ হয়। এ জন্মেই করে উঠতে পারবো আশা করছি। জমি কিনে রাখা আছে, প্ল্যান করছি। প্রতীক্ষা আর একবার তেমনই চমকে উঠল। জমি কিনে রাখা আছে? আছে, সল্টলেকের ওদিকে। বাড়ি করেও সামনে খানিকটা জমি থাকবে ফুল গাছের জন্যে। প্রতীক্ষা আসতে বলে, নিজে আলাদা জমি কিনেছ? না কিনলে? সৎ ব্রাহ্মণ বলে কি কেউ দান করবে, নাকি নতুন কোনো শ্বশুর যৌতুক দেবে? সমর পরিস্থিতি হালকা করতে চাইছে, কিন্তু প্রতীক্ষা চাইছে না। প্রতীক্ষা গম্ভীর অভিযোগের গলায় বলল, নিজে আলাদা জমি কিনেছ, বাবাকে জানাওনি। এটা শুনতে পেলে বাবা কি ভাববেন? আরে বাবা, আগে থেকে শোনালে অসুবিধা নেই। এক্ষুনি তো হয়ে যাচ্ছে না, হয়তো 1-1.5 বছর লেগে যাবে। ততদিন তাহলে এখানে থাকাটা হবে স্রেফ চোরের মতো, প্রায় হাজতের আসামি। চক্ষু লজ্জা বলে একটা জিনিস আছে তো। জমি কিনেছি, একলার জন্য বাড়ি বানাচ্ছি, অথচ এখানে খাচ্ছি যাচ্ছি, সেটা কেমন দেখতে লাগবে? চক্ষু লজ্জা আছে সেটা কেউ বিশ্বাস করবে না। আমারই অবাক লাগছে, এই বাড়ি থেকে শুধু আমায় নিয়ে চলে গিয়ে সংসার পাতবে এমন কথা ভাবছো তুমি? অদ্ভুত মনে হচ্ছে। ভাবতেই হয়েছে। ভবানীপুরে বাড়ির পরিণাম তো দেখলে। সেটা 3 পুরুষের জেল। সমর হাসল, বলল, দেখতে দেখতেই 3 পুরুষ। বাবা থাকতে আমাদের ছেলে টেলে হলেই নেমে গেল 3 ধাপ। প্রতীক্ষা কঠিন গলায় বলল, সে তো আর হচ্ছে না। এভাবে আমায় বিচার করো না প্রতীক্ষা। বড়লোক তো নই যে সব হয়ে সব কিছু হয়ে যাবে। কিছু স্বাদ ইচ্ছে তো ছাড়তেই হবে। তাছাড়া বাচ্চা কাচ্চায় জড়িয়ে পড়লে প্রবলেমও বেড়ে যাবে অনেক। এ তো ঠিক, নতুন বাড়িতে স্থির হয়ে বসার পর তখন তাদের ডাক দিলেই হবে। প্রতীক্ষা একটু তিক্ত বিষণ্ণ হাসি হাসল।
বলল, সময় সুবিধে নেই বলে যাদের ঠেলে বিদায় দেওয়া হচ্ছে, সুবিধে হয়েছে এবার আয় বলে ডাক দিলেই তারা আসবে, এ গ্যারেন্টি আছে? সমর বিপন্ন গলায় বলে, গ্যারেন্টি আর কিসে থাকে বলো? এখন ভাবছো আসতে দিচ্ছি না, কিন্তু দিতে চাইলেই যে আসতো এমন নিশ্চয়তা আছে? তোমার আমার মা বাপ হওয়ার যোগ্যতা আছে কিনা তার কি কোনো প্রমাণ আছে? এর আর কি উত্তর দেবে প্রতীক্ষা? প্রতীক্ষার আত্মসম্মানে ঘা লাগছে। তবু প্রতীক্ষা বলল, যাচাই না হলে আর প্রমাণ হবে কি করে? যাচাইটা না হয় 2-10 দিন পরেই হবে। ব্যাপারটা খুব তো আশ্চর্য নয়, নতুনও নয়। পৃথিবী জুড়েই তো চলছে ব্যবস্থা। চলছে, তবু। প্রতীক্ষার গলার স্বর বন্ধ হয়ে আসে। তবু শুনতে হয়, হাতে ব্যাগ ঝুলিয়ে ফর্সা পোশাক পরেই রাস্তায় ঘোরার স্বাধীনতা বন্ধ হবে বলেই আমি বিষ বড়ি খেয়ে খেয়ে। সমর আসতে বলে, জানি প্রতীক্ষা, ভেবো না আমি কিছু বুঝি না, দেখি না। সেই জন্যেই তো চাই একটু শান্তি, স্বস্তি, নিশ্চিন্ততা। এখন তো এই, আবার আর এক বউটাও এলে কি পরিস্থিতি হয় কে জানে। তার আগেই আমি সরে যেতে চাই। আর এইটুকু বাড়িতে তো চিরকাল কুলোবেও না। এবার এই সবটাই রনুর থাকবে। ও যা ছেলে, কিছুই তো করে উঠতে পারবে না। হয়তো যা তা একটা বিয়ে করে বসে ভেস্তে যাবে। তবু মাথা গোজার ঠাঁইটা থাকবে ওর। রনুর জাতা বিয়ে সম্বন্ধে তাহলে ভয় জন্মে গেছে বড় ভাইয়ের। লক্ষ্যস্থল লাট্টু নয় তো? তবুও একটু আগে সমর রনুকে অন্য লোক বলার জন্য প্রতীক্ষার মধ্যে যে বিদ্রোহ দেখা গিয়েছিল, সেটা আস্তে ঠান্ডা মেরে গেল। রনুর জন্য তাহলে এখনো একটি স্নেহময় হৃদয় তার বড় ভাইয়ের মধ্যে। কিন্তু প্রতীক্ষা ভাবতে পারছে না, রনুর সামনে দিয়ে, ভুবন বিজয়ের সামনে দিয়ে, নিহার করার সামনে দিয়েও এবং অলক্ষিতে চির পরিচিত চক্ষুগুলির সামনে দিয়ে সে একা সমরের সঙ্গে বাগানদার নতুন বাড়িতে থাকতে যাচ্ছে। একটু চুপ করে থেকে বলল, এত সব টাকা তুমি কোথায় পাচ্ছ? প্রতীক্ষার গলার স্বরের সন্দেহ চাপা রইল না। সমরের গলার স্বর ক্ষুব্ধ হলো। ভয় নেই, ঘুষ টুস খাচ্ছি না, অফিসের ক্যাশও ভাঙছি না, রেশ খেলা, ফাটকা খেলা এসব কিছুই না। এক বন্ধুর সঙ্গে একটা ছোটখাটো ব্যবসা করছি, তা থেকেই আসছে কিছু। হঠাৎ সমর উদাস বিষণ্ণ হয়ে যায়। বলে, তোমার জন্যেই সব। তুমি যদি না চাও, বেচে দেবো জমি। কিন্তু সত্যি কি প্রতীক্ষার জন্যে? সমরের নিজের মনের মধ্যে কি এই বাসনার অঙ্কুর জন্ম নেয়নি কতদিন আগে? শুধুমাত্র বাড়ির একজন সদস্য এই তুচ্ছ পরিচয়ের মধ্যে চিরকাল আবদ্ধ থাকতে ইচ্ছে হয় না সমরের। সে পরিচয়ের মধ্যে অবশ্য নিশ্চিন্ততা আছে, নির্দয় শান্তিও থাকতে পারে, কিন্তু গৌরব কোথায়? পরবর্তীকালেও কি গৃহকর্তার পোস্টটা দেবে তাকে কেউ ভুবন বিজয়ের পরে? না, বাড়ির দুই ছেলের মধ্যে বড় ছেলে, শুধু এইটুকু তকমা। সে তকমার সম্মানই যে জুটবে তাও বলা যায় না। দিনকাল কত পাল্টাচ্ছে দেখছি তো চোখের সামনে। সমরা ছেলেবেলায় জ্যাঠামশাই, মেজো জ্যাঠামশাই বলে যেরকম সন্ত্রস্ত থাকতো, ছোট কাকা নকাকার ছেলেরা কি তেমন থেকেছে? ছেলেবেলায় কেন, বুড়োবেলা পর্যন্তই সন্ত্রস্ত থেকেছে সমররা। অভ্যাস জিনিসটাই মজ্জার গভীরে ঢুকে পড়ে সংস্কার হয়ে দাঁড়ায়। সমর তো বড় জ্যাঠামশাইয়ের বড় ছেলে বড়দাকে পর্যন্ত কি সমীহ মান্য করে চলে এসেছে। সংসারের অন্দরে ভাঙন ধরলেও প্রত্যক্ষে অভ্যস্ত নিয়মগুলোই চালু ছিল। এখন আর সে ব্যবস্থার প্রত্যাশা নেই। সমর তাই সেই পরিচয় চায় যেখানে হতমান্য হয়ে পড়ে থাকবার প্রশ্ন নেই। নিজের তৈরি বাড়িতে বাড়ির কর্তার পরিচয়ের গৌরবময় জীবনের স্বপ্ন তার অনেক দিনের। জমি বাড়ি কেনা বেচার সূত্রে সে স্বপ্ন সুলভ প্রাপ্যের মূর্তিতে ছায়া ফেলে ফেলে অবশেষে একখণ্ড জমির মধ্যে আশ্রয় নিয়েছে। প্রতীক্ষার শখের কথা সমর আগে কোনোদিন টের পায়নি। শখ ওর নিজেরই। কেনা বেচা তো শহরতলি অঞ্চলেতেই। সেখানে নতুন নতুন সব ছবির মতো সুন্দর সুন্দর বাড়ি গজিয়ে উঠছে রোজ রোজ। সেই সব সুন্দর বাড়ির গেটে বাড়ির মালিকদের মদগর্বী ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে সমর। দেখে কুকুর নিয়ে ঘোরাফেরা করতে। অবসরপ্রাপ্ত প্রৌঢ়ও আছে, আবার মুখে বড় অফিসারের ছাপ মারা যুবক মালিকও দেখে। বিশ্ব নস্যাৎ ভঙ্গি নিয়ে ট্রাউজারের পকেটে একটা হাত ঢুকিয়ে ঈষৎ আড়বাঁকা হয়ে দাঁড়িয়ে
অন্য হাতে অলসভাবে গাড়ির চাবি ঘোরাতে ঘোরাতে এমনভাবে তাকিয়ে থাকে যেন পৃথিবীর কাউকেই দেখতে পাচ্ছে না। এই ছবি সমরকে তাড়না করে ফেরে। এই ভঙ্গি, এই দৃষ্টি অর্জন করা যায় শুধু অভিজাত অঞ্চলে একখানি বাড়ি করে ফেলতে পারলে। অবশ্য গাড়িও ওই ছবির অন্তর্গত, বিশেষ ভূমিকা আছে তার, তবে ওটা পরের কথা। অবশ্য বাড়ির প্ল্যানের মধ্যে গ্যারেজ আছে। এই সমস্তই তিলে তিলে গড়ে তুলে তারপরে প্রকাশ করবার ইচ্ছেটা ভেস্তে গেল। বেফাঁস একটা কথা বলে ফেলে। রনুর সম্বন্ধে ওভাবে কথাটা না বললেই হতো। প্রতীক্ষার প্রতিজ্ঞাটা যে মারাত্মক লাগলো। বলে কিনা, রনু শুধু তোমারই ভাই, আমার কেউ নয়। বেশ, এই কথাটা সব ক্ষেত্রে মনে রাখবো। সর্বনাশ, সংসারের পরিস্থিতি তাহলে কি হয়ে উঠবে কে জানে। সমরের এই নিশ্চিন্ত শান্তির জীবনটার ওপর কি চাপ এসে পড়ে, হয়তো তার পরিকল্পনাকে বিঘ্নিত করবে। হয়তো যে সমর জড়িয়ে পড়ার ভয়ে প্রতীক্ষার মেয়ে মনকে মা হতে না দিয়ে ক্ষুব্ধ করে তুলেছে, সেই সমরকে এই সুব্যবস্থা হওয়ার আগেই বউ ঘাড়ে নিয়ে ভাসতে হবে। অতএব চেপে রাখা কথা বলে ফেলতে হলো। ভেবেছিল কৃতজ্ঞতায় বিগলিত হয়ে ঠান্ডা হয়ে যাবে, কিন্তু তা হলো কই। প্রতীক্ষা আবার অন্যদিকে চোখ ফেলতে চায়। সত্যি বটে, সমর অসততা অসাধুতার পথ ধরেনি, কিন্তু কখন কোন পরিস্থিতিতে পড়তে হয় কে বলতে পারে। পরিকল্পনাকে দ্রুত কার্যকরী করে তুলতে হলেই টাকা চাই, অনেক টাকা। সেই অনেক টাকা তো চট করে সোজা পথে এসে পড়ে না। তেমন সুযোগ সুবিধে এলে এবং ধরা টরা পড়ে যাওয়ার ভয় না থাকলে সমর যে একেবারে যুধিষ্ঠিরের ভূমিকা নিয়ে বসে থাকবে এমন গোয়ার প্রতিষ্ঠা তার নেই। এই যে ব্যবসা, এও তো এক ধরনের অসাধুতাই। 10,000-এর জিনিস 20,000-এ বেচবার দাও খুঁজে বেড়ানো কিছু মহৎ কর্ম নয়। কিন্তু এসব কথা প্রতীক্ষাকে বোঝাতে যাবে কে? রনু যে বলে, বৌদি আমাদের একখানি আগমার কামে, ঠিকই বলে। অতএব এখন সমরকে অন্য পথে সন্ধি স্থাপনের চেষ্টা করতে হয়। বলতে হয়, তুমি যদি খুশি না হও আমার এত চেষ্টার দরকার কি? বাড়ি তো মেয়েদেরই, আমাদের পুরুষের জীবন তো কাটে রাস্তায় রাস্তায়। ঠিক আছে, জমিটা বেচেই দেব, ধার যা হয়েছে শোধ করে ফেলে নিশ্চিন্ত হব। এত চুপি চুপি এত হিসেব নিকেশ কিছুই আর দরকার হবে না। প্রতীক্ষার বরের যে প্রতীক্ষার জন্য এমন একখানি কোমল মমতাময় হৃদয় লুকোনো ছিল, এ খবর কোনোদিন জানতো না প্রতীক্ষা। প্রতীক্ষা অভিভূত হয়ে গেল, ভাবল সত্যিই বটে, এর মধ্যে প্রকাশের অভিব্যক্তিটা তো কমই। ভাইকে ও তো বুঝতে দেয় না ভিতরের ভালোবাসাটা। প্রতীক্ষা যেন লজ্জিত হলো, মানুষটাকে এতদিনে ঠিক চিনতে পারেনি ভেবে। আবার সেই সৃষ্টিকর্তার কারসাজি, সেই মমতার কাছে দুর্বল হয়ে যাওয়া, দুর্বলতার হাতে আত্মসমর্পণ। সন্দেহ নেই সৃষ্টিকর্তার লোকটা জাতে পুরুষ বলেই স্বজাতির সুবিধের জন্য সৃষ্টিকালে মেয়েদের মধ্যে এই মমতার বীজটি বুনে রেখেছেন। মমতায় বন্দিনী প্রতীক্ষা বরের কাছে সরে এলো, সমরের কোলের উপর একটা হাত রাখলো, আস্তে আস্তে বলল, রাগ হয়ে গেল বুঝি? সমর আর একটু সুতো ছাড়লো, ঈষৎ ভার গলায় বলল, না, তোমার ওপর রাগের প্রশ্ন নেই। নিজের ওপর রাগ হচ্ছে বোকামির জন্য। কেন যে সারপ্রাইজ দেবার শখে গোড়া থেকেই তোমার কাছে চাপতে গেলাম, বৃথা কতগুলো দিন মিথ্যে স্বপ্নের পেছনে ছুটে ছুটে। যাকে, জমিটা বেচেই দেব। আরো মমতা, আরো দুর্বলতা। প্রতীক্ষার কণ্ঠে তাই বিদ্যুতের আভাস। ইস, তার নয়, কেনা জমি বেচে দেবে? দিলেই হলো। ও তো আমার জিনিস, আমার বাগানের জন্য কিনেছ। এরপর আর কি? অতঃপর যা হবার তাই। অনেকক্ষণ পরে সমর ঘুমিয়ে পড়ার আগে আবার কথা তুলল, বুঝতে পারলে তো কেন এক্ষুনি জড়িয়ে পড়তে চাইছি না? সব রাগ জল করে দেওয়া অন্তরঙ্গতার সুরে আসতে বলে, নইলে আমারই কি লোকেদের ফুটফুটে ছেলে মেয়ে দেখলে ইচ্ছে করে না? বাড়ি তৈরির চিন্তা আমার ভবানীপুরের বাড়িতে থাকতে থাকতেই। বাবার যা করছে করুক, প্রত্যেকেরই নিজের ভাবনা ভাবা উচিত। জয়েন্ট ফ্যামিলির শেষ পরিণাম তো দেখলামই। জ্ঞানাবধি দেখে আসছি, উপরে একতা, ভেতরে তিক্ততা। শেষটায় রুনুটার সঙ্গেও কি আমার ওই রকমই হয়ে যাবে? চুপ করে গেল। প্রতীক্ষা একটু হাসল। ছেলেরা যদি বিয়ে না করে তাহলে কোনো ঝামেলার আশঙ্কা নেই।
চমৎকার, বেশ বলেছ। ঠিকই বলছি, ভাইয়ে ভাইয়ে তো কিছু হয় না, যত ঝঞ্ঝাট বাঁধায় তো বউরা এলে। সমর হেসে বলল, যাক, আমারটা তো এসে গেছে, এখন তেমন আইন পাশ হলেও ক্ষতি নেই। প্রতীক্ষার সমস্ত দিনের সংকল্প বৃথা হল। কিছুতেই বলে উঠতে পারল না সকালে কি অপমানের দাহে জ্বলেছে সে। বলতে পারল না স্বাধীনতা নামের একটা জমকালো জামা পরে বহির্জগতে ঘুরে বেড়ালেও কি পরাধীন এখনো মেয়েরা। এখন আবার বিছানাটা অসহ্য লাগলো। সমরের পরিতৃপ্ত নিদ্রাতুর শরীরটার দিকে তাকাতে ভালো লাগলো না। উঠে এলো তার কাছ থেকে, এসে জানলাটা খুলে দিয়ে দাঁড়ালো। এখন লালবাড়ির জানলা থেকে ছায়াটা সরে গেছে। প্রতীক্ষা জানে এ ছায়া সেই চাকরি করা মেয়ের। নিহার কণার অতি কথন থেকেই জানা। ওই মেয়ে প্রতীক্ষার থেকে বয়সে অনেক বড় হলেও এখনো বিয়ের স্বপ্ন দেখে, অথচ ওর বাবার নাকি কুলশীল গণ গোত্র ঠিকুজি কোষ্ঠী ইত্যাদি করে এত রকম খুঁতখুঁতনি সে মেয়ের বিয়ে দেওয়াকে প্রায় অসম্ভবের কোঠায় ঠেলে রেখেছেন। মেয়ে ক্রমশ বুড়িয়ে যাচ্ছে। চুরি করে দাম্পত্য জীবনের এক টুকরো ছায়া, এতটুকু আভাস দেখবার জন্য ঘন্টার পর ঘন্টা ঠাই দাঁড়িয়ে থাকে। আর মাঝে মাঝে বেড়াতে এসে ইচ্ছে করে প্রসঙ্গ টেনে এনে গল্প করে, হ্যাঁ আমার ভাই এত ঘুম যে রাত 9টার মধ্যেই অর্ধেক রাত, খাওয়াটা শেষ হতে যা দেরি। প্রতীক্ষা ভাবল, এও কি আশ্চর্য পরাধীনতা। চাকরি করে নিজের জামা কাপড় নিজে কেনে, ইচ্ছে মতো সিনেমা যায়, শুধু এইটুকুর নামে কি স্বাধীনতা? শৃঙ্খল ভাঙবার স্বাধীনতা আছে, আছে শৃঙ্খল ভাঙবার। স্বাধীনতা কেউ হাতে তুলে দেয় না। সমাজ যতই ভাবুক কত স্বাধীনতা দিয়েছি মেয়েদের, ওটা দেবার জিনিস নয়, নেবার জিনিস। আপন কারাগারে বন্দিনী মেয়েরা পারে না প্রিয়জনকে দুঃখ দিতে, গুরুজনকে অসন্তুষ্ট করতে, আর সর্বোপরি নিন্দে সইতে। পাছে লোকে কিছু বলে, তাই সে শুধু স্বপ্ন দেখে আর দীর্ঘশ্বাস ফেলে। লাট্টু নামের মেয়েটা, তার কি সাধ্য হবে শৃঙ্খলা ভাঙবার? অথচ পুরুষের। ভাবতে ভাবতে চিন্তার ধারা অন্য পথে যায় প্রতীক্ষার। সমরের এই দীর্ঘকাল যাবৎ নিঃশব্দ মন্ত্রগুপ্তির সাধনার কথা ভেবে অবাক হয়, আর ভাবে সমরের ওই পরিকল্পনা কাজে পরিণত হলে তো আর গোপন থাকবে না। তখন তো লোকে ওকে স্বার্থপর বলবে, কর্তব্য জ্ঞানহীন আর হৃদয়হীন বলবে। কিন্তু সত্যিই কি ও তাই? তা তো নয়। ও শুধু নিজের একটি বিশেষ দৃষ্টিভঙ্গি আর বিশেষ জীবন দর্শন নিয়ে নিজের পথে চলছে। কে কি বলবে অত ভাবছে না। ভাবতে ভাবতে হঠাৎ যেন চমকে থেমে গেল প্রতীক্ষা। কিন্তু ওকে কি কেউ কিছু বলবে? সমর বিজয় চৌধুরী নামের ওই লোকটাকে? সম্ভাবনাময় সমস্ত মুখগুলো মনের আয়নায় ভেসে ভেসে ওঠে। না, সমরকে কেউ কিছু বলবে না। বলবে প্রতীক্ষাকে। বলবে, ছি ছি, এই তুমি? দেখতে যেন কতই ভালো মানুষ, ভিতরে ভিতরে এত প্যাচ। বুড়ো শ্বশুর শাশুড়িকে ফেলে রেখে বরটিকে হাতিয়ে নিয়ে আলাদা হয়ে গেলে। তলে তলে নিজের বাড়ি বাগান সব কমপ্লিট। কি সাংঘাতিক, কি অবিশ্বাস্য। অতঃপর আজকালকার মেয়েদের সম্পর্কে ঢালাও সমালোচনা চলতে থাকবে। তারা অস্থির, অধৈর্য, অসহিষ্ণু। এত স্বাধীনতা পাচ্ছে, তবু আরো কি চায়। প্রতীক্ষা মনে মনে বলে, কিন্তু আমি তো শৃঙ্খলা ভাঙতে চাইনি। আমি অন্য কোথাও বাগান করতে যেতে চাইনি। আমি এখানেই গোলাপ রজনীগন্ধার চারা পুঁততে চেয়েছিলাম সবাইকে ভালোবাসতে আর ভালোবাসা পেতে। অনেক পরে আস্তে এসে শুয়ে পড়ল, আর ঘুমিয়ে পড়ার পর একটা কষ্টের স্বপ্ন দেখলো রাত্রে কখন খুব ঝড় হয়ে গেছে। সকালে উঠে দেখতে পাচ্ছে রনুর আনা আর কষ্ট করে পোতা চারাগুলো সব ভেঙে ছিঁড়ে ধুলোয় লুটোপুটি খাচ্ছে। কিছু চারা ছিল ফুল সমেত, সেই ফুলগুলো কাদায় বসে বসে গেছে পাপড়ি ছেঁড়া হয়ে। দাওয়ার ধারে রনু দাঁড়িয়ে রয়েছে বোকার মতো সেদিকে তাকিয়ে। রনুর সেই মুখটা দেখে ভীষণ কষ্ট লাগলো প্রতীক্ষার। ঘুম ভেঙে গেল। এরকম স্বপ্ন দেখলো কেন প্রতীক্ষা কি কোনো সময় ভেবেছিল চারাগুলো উপড়ে ফেলে দেবে মনের নিভৃতে, অবচেতনে? আজকের মতো এখানেই শেষ করছি প্রতীক্ষার বাগান নামক এই উপন্যাসটি। কেমন লাগছে জানাবেন। ভালো লাগলে তো লাইক করবেনই,
আর প্লিজ আমার পাঠ করা অন্যান্য গল্প উপন্যাসগুলিও শুনে দেখবেন। যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।